ইতিহাস আমার বরাবরই খুব পছন্দের বিষয়। আর তার থেকেও বেশি পছন্দের হলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে ঘুরে ছবি তোলা। সেজন্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় এরকম ঘুরে ঘুরে আমি ছবি তুলেছি। আর এই ইতিহাস সমৃদ্ধ জায়গায় ছবি তোলার সাথে সাথে যে মজাটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সেই ঐতিহাসিক জায়গার একটা পূর্ণ বিবরণ। সেখানে কোন রাজত্ব ছিল, তারা কিভাবে রাজত্ব করতেন, তাদের স্থাপত্য কীরকম ছিল, তাদের শিল্পশৈলী কীরকম ছিল, তাদের জীবনযাপন কীরকম ছিল, এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। যদিও গল্প নয়, এগুলো একদম ইতিহাসের অমোঘ সত্য। আর তার সাথে সাথে সেগুলোর ছবি তুলতে তো ভালো লাগে। এরকমভাবে পশ্চিমবঙ্গে একবার বাঁকুড়া বীরভূম অঞ্চলে আমি ছবি তুলতে গেছি এবং তার সাথে বিষ্ণুপুরও আমাদের ট্যুরে রয়েছে। সেখানে গিয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব জায়গায় তো প্রচুর টেরাকোটার মন্দির এবং অনেক ঐতিহাসিক জিনিস আছে দেখবার। সেগুলো যখন ঘুরে ঘুরে দেখছি তখন ওখানে এক ভদ্রলোক আমাকে বললেন যে এখানকার দশাবতার তাস সম্পর্কে আপনি জানেন? তা ভদ্রলোকের সাথে একথা সেকথা হওয়ার পরে আমি আবার একবার জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি যে বললেন এরকম দশাবতার তাস, সেটা কি ব্যাপার? আমার তখন এই দশাবতার তাস সম্পর্কে কোনো ধারণা ছিল না। এটা আমি বলছি 2015 সালের কথা, মানে আজ থেকে 10 বছর আগের কথা। তো উনি বললেন যে এখানে মল্ল রাজারা যখন রাজত্ব করতেন সেই সময় ওনারা এরকম দশাবতার তাস নিয়ে একটা খেলা খেলতেন। সেই দশাবতার তাস এখানকার খুব বিখ্যাত জিনিস এবং এটা আমরা এখানে সবাইকে বলি দেখবার জন্য। এখন এরকম তাস কোথায় দেখতে পাবো? তো উনি বললেন যে আপনি যে কোনো বড় দোকানে যাবেন, সেখানে গেলে এই ধরনের তাস দেখতে পাবেন। তো সেবারে আমাদের হাতে বেশি সময় ছিল না, ফলে খুব একটা ঘোরাঘুরি করে দশাবতার তাস দেখা বা সেগুলো সম্পর্কে খোঁজ খবর নেবার সুযোগ হয়নি। আমি কলকাতায় ফিরে আসি এবং এই দশাবতার তাসের কথাটা মাথার ভেতরে ঘুরতে থাকে। অবশেষে এটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি এবং মূলত পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং সেখানকার রাজা রাজত্ব সেই সব নিয়ে আমার পড়াশোনা করতে করতে আমি একটা সময় এই দশাবতার তাসের সম্পর্কে লেখা পাই ডক্টর প্রভাত কুমার সাহার একটি আর্টিকেল থেকে। রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে আমি এই আর্টিকেলটি পাই এবং সেখান থেকে জানতে পারি যে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এই বিষ্ণুপুরেই একটি মাত্র পরিবার যারা এই তাসটি এখনো হাতে তৈরি করে। বাকি যে সব জায়গায় যে তাসগুলো পাওয়া যায় দশাবতার তাস, সেগুলো বাণিজ্যিকভাবে তৈরি, প্লাস্টিকের ওপর প্রিন্ট করে তৈরি করা হয়। বিষ্ণুপুরের সেই পরিবারটি এই প্রাচীন পদ্ধতিতে তাস তৈরির পদ্ধতিটা এখনও মেনে চলছে এবং সেখানে গেলে পরে তাদের কাছ থেকে এই প্রাচীন তাস কিছু পাওয়া যেতে পারে। তারপর বেশ কিছুদিন পরে আমরা আবার বাঁকুড়া বিষ্ণুপুর যাই, আমি এবং আমার কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে ফটোগ্রাফি করা এবং তার সাথে এই দশাবতার তাস খুঁজে বার করে সেইটার তৈরির পদ্ধতি দেখা শেখা, এগুলো ছিল আমাদের সেই ট্যুরের একটা মুখ্য আকর্ষণ। এবার সেখানে গিয়ে যখন আমি এটার খোঁজ করছি তখন কেউই খুব একটা ওই পরিবারের কথা বলতে পারছে না। অনেককে জিজ্ঞেস করতে করতে অবশেষে একজন বয়স্ক অটোওয়ালা ভাই তিনি বললেন যে হ্যাঁ, ওই পরিবারটিকে তারা চেনে এবং সেখানে নিয়ে যেতে পারবে। আমরা রাজি হলাম। তারপর একটা জায়গায় তারা নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে একটা ছোট্ট গলির ভেতরে ঢুকিয়ে একটা বাড়ির সামনে নিয়ে গিয়ে বললেন যে এইখানেই তৈরি হয়, এরা হচ্ছে ফৌজদার। এই ফৌজদার পরিবারই হচ্ছে সেই প্রাচীন কাল থেকে এই দশাবতার তাস তৈরি করে চলেছে। সেখানে গিয়ে আমি আলাপ করলাম যার সাথে, তিনি একজন মোটামুটি মধ্য 30-এর বয়সের যুবক। তিনি বললেন যে আমার বাবা কাকারা এটা তৈরি করে, ওনারা এখন নেই, আপনি কালকে আসুন, ওনাদের সাথে দেখা করিয়ে দেবো, আপনি তখন বিস্তারিত সব কিছু জানতে পারবেন। পরের দিন আবার উত্তেজনা নিয়ে আমি গেলাম, আমরা সবাই গেলাম, আমার সঙ্গে সেখন প্রায় 5-6 জন আরও আমার ছাত্রছাত্রী ছিল, তারা সবাই মিলে গেলাম
এবং যাওয়ার পরে ওনার বাবাকে উনি ডেকে দিলেন, আগের দিন যার সাথে দেখা হয়েছিল ওনার বাবাকে ডেকে দিলেন। ওনার সাথে আমরা কথা বলতে বসলাম। উনি বললেন যে এই দশাবতার তাস তৈরি করাটা ওনাদের কাছে একটা সাধনার মতো। ওনারা এই তাসটা যখন তৈরি করেন, একটা কাগজের পিচবোর্ডের ওপরে রং করে সেটাকে শুকিয়ে তার ওপর বিভিন্ন ডিজাইন করে, ওনার কাছ থেকেই জানতে পারলাম যে বিষ্ণুর 10টি অবতার সেখানে তাসের পুরো ছবি আঁকা হয়। এই যে ছবি আঁকার পর্বটা চলে, সেই সময় ওনারা একবেলা খাওয়া দাওয়া করেন, সারাদিন উপোস থাকেন, পুজো করে এই কাজটা শুরু হয়। এবং পুরো এই কাজের যখন পদ্ধতিটা চলে তখন ওরা নিরামিষ খান আর একবেলা খাওয়া দাওয়া করেন। সাধারণত এই 10টা কার্ড তৈরি করতে, মানে হাতে এঁকে তৈরি করতে 10 থেকে 12 দিন সময় লাগে। পুরো কাজটা হয়ে যাওয়ার পর আবার ওনারা একটা পুজো করেন, বিষ্ণুর পুজো করেন, করে এই কাজটা সমাপন করেন। তা স্বাভাবিকভাবে ওনাদের কাছে এই ব্যাপারটা খুবই পবিত্র একটা ব্যাপার। এখন আমি যখন দেখতে চাইলাম তখন উনি বললেন যে দেখুন, আমার কাছে এখন তৈরি করা অবস্থাতে 2টো সেট আছে, এটা 10টা করে কার্ডের সেট হয়, তো আমি আপনাকে দেখাতে পারি। একটা সম্পূর্ণ হয়ে গেছে, আরেকটা প্রায় শেষের পথে, একটু ফাইন ওয়ার্ক বাকি আছে, যেটা শেষ হয়ে গেছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। তো তখন উনি আমাকে ওই তাসের সেটটা খুলে দেখান, যেটা হচ্ছে আমি ওইখান থেকে তখন আমি নিয়ে আসি। যেটা দেখতে পাচ্ছেন যে এই তাসের সেটটা, এখানে এরকম 10টা তাস আছে, যেটা বিষ্ণুর 10টা অবতার প্লাস্টিকের মধ্যে মুড়ে উনি দিয়েছেন। এবং এটা পুরোপুরি হাতে আঁকা, একদমই হাতে আঁকা, রং তুলি দিয়ে যেরকমভাবে আমরা খাতায় ছবি আঁকি সেইভাবে আঁকা। আমি খুব যত্ন করে এটা রেখে দিয়েছি। তখন ওনার কাছে জিজ্ঞেস করাতে উনি আমাকে এটা বিক্রি করতে রাজি হলেন এবং বেশ ভালো দামই এটা বিক্রি হয়েছিল, কারণ এগুলো অত্যন্ত দুর্লভ জিনিস, সবসময় পাওয়া যায় না। ওনারা যে সবসময় আঁকেন তা নয়, এটা আমার সৌভাগ্য যে ওই সময় একটা কমপ্লিট সেট ছিল, যার জন্য আমি পেয়ে গেছি। আমার মনটা খুবই খুশিতে ভরে গেল, বেশ কিছু ছবিও তুললাম। দীর্ঘদিন ধরেই তাস আমার কাছে আছে, খুব যত্ন করে আমি রেখে দিয়েছি। এই যে ফৌজদার পরিবার, এই পরিবারের লোকজন এখনও এই ধারাটাকে বজায় রেখেছে, এটাকে তারা ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক দিক থেকে অনেক সাহায্য তারা পেয়েছে। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এনার বাবা, আমি যার সাথে কথা বলেছিলাম তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ওনার বাবা। সেই সব অনেকক্ষণ গল্প হলো, আমরা অনেক ছবি টবি তুললাম। আর তার সাথে সাথে বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম কত জিনিস আছে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। আমরা ছবি তুলতে বেরোই, ছবি তোলার সাথে সাথে ঘুরে ঘুরে এই মানুষগুলোর সাথে আলাপ পরিচয় হয়। সেই যে আগের বার বিষ্ণুপুরে গিয়ে হঠাৎ করে একজন অচেনা অপরিচিত ভদ্রলোক আমাকে এই কথাটা বলেছিলেন, নিশ্চয়ই উনি কিছু দেখেছিলেন যে আমরা হয়তো কি এমন কিছু একটা খুঁজছি, এমন কিছু একটা চাইছি যেটার সম্পর্কে ছবি তুললে পরে আরও 5টা লোক জানতে পারবে এবং আমরাও ছবি তুলে মজা পাবো। সেই বোধ থেকেই তো উনি এটা আমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করেছিলেন। তো এই ধরনের জিনিসগুলো ছবি তুলতে গেলে মাঝে মাঝেই ঘটে, আর ঘটে বলেই বোধহয় আমরা আরও একটু সমৃদ্ধ হই। ছবি তোলা মানে সবসময় যে সেই জায়গাটা সম্পর্কে একটা ধারণা থাকে তা তো নয়। এখন ইন্টারনেটের যুগে খানিকটা হয়তো পড়াশুনো বেড়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সেখানকার যে মানুষজন তাদের সাথে মেলামেশা করবার, তাদের সাথে কথা বলার, এবং সেখান থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারি, সেগুলোকে আমরা ছবি তোলার কাজে লাগাই। এইসব ঘটনা থেকে আমার যেটা মনে হয় যে কোনো সময় কেউ যদি ছবি তুলতে যায়, আমার মনে হয় স্থানীয় লোকজনের সাথে খুব ভালো মেলামেশা করাটা খুব দরকার। তার ফলে কি হয়, এই ধরনের খবরাখবরগুলো পাওয়া যায় যেগুলো সম্পর্কে হয়তো চট করে কোনো তথ্য সবার কাছে নেই। এবং সেই সময় আরও একটা জিনিস যেটা ঘটে সেটা হচ্ছে যে নিজের কাছে একটা বড় পাওয়া হয়, এরকম দুর্লভ জিনিসগুলো নিজের কাছে চলে আসে, আর সেটা পরবর্তীকালে যখন দেখি তখন পুরো জিনিসটাই আবার মনের মধ্যে স্মৃতির মধ্যে ভেসে ওঠে।
আর তার সাথে একটা অপূর্ব ভালো লাগা কাজ করে।